আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা এখন আমাদের চ্যানেল বাংলা সংলাপ সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের পূর্ব নির্ধারিত বিষয় ছিল, যেহেতু গত 1 সেপ্টেম্বর বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে গেল, তো সে সুবাদে বাংলাদেশ বিনির্মাণে বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপট এই বিষয় নিয়ে আমাদের আজকে সংলাপ অনুষ্ঠিত হবে। আজকে আমাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নালিতাবাড়ী শহর বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং সাবেক ছাত্রদল নেতা, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নালিতাবাড়ী উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব জাহিদুল ইসলাম। আমাদের স্টুডিওতে আছেন একজন সিনিয়র সাংবাদিক এবং জাসদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এবং নকলা নালিতাবাড়ির সমন্বয়ক, প্রেসক্লাব নালিতাবাড়ির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব লাল মোহাম্মদ শাহজাহান। সম্মানিত দর্শক, আমরা এ পর্যায়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির রাজনৈতিক ভূমিকা তথা গণতন্ত্রের চর্চা বিষয়ে আমরা আলোচনায় যাব। আমি প্রথমেই বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা শুনতে চাব আমাদের আজকের যিনি অতিথি, সাবেক মেয়র জনাব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন, আপনি যেহেতু বিএনপি শহর বিএনপির আহ্বায়ক এবং আপনি ছাত্র রাজনীতি করে আসছেন, ছোটবেলা থেকে আপনার রাজনীতির সাথে সম্পৃক্ত, পাশাপাশি আমরা জানি যে আপনি পরপর 3বারই পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সে সুবাদে আপনার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বিএনপি স্বাধীনতা পরবর্তী সময়ে, যেহেতু বিএনপির গঠন হয়েছিল 1978 সালে 1 সেপ্টেম্বর বিএনপির দলটা গঠন হয়েছিল, যদিও জাগা দল নামে এর আগে একবার দলটা গঠন করা হয়েছিল, কিন্তু বিএনপি নামে দলটা আসছে মূলত 1978 সালে। তো স্বাধীনতা যুদ্ধ বা স্বাধীনতা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগকে আমাদের প্রথমে টানতে হয়। যদিও জিয়াউর রহমান ওনারও মুক্তিযুদ্ধে যথেষ্ট ভূমিকা রয়েছে, উনি যেহেতু মেজর জেনারেল ছিলেন। তো বঙ্গবন্ধু এই দেশ স্বাধীনের পর পরবর্তীতে মানে এই দেশ গঠনে বঙ্গবন্ধুর বা আওয়ামী লীগের বা এই দেশপ্রেমীদের যারা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন তাদের যেমন ভূমিকা আছে, পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকাও কিন্তু এর পিছনে রয়ে গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকাও রয়ে গেছে। তো বঙ্গবন্ধু দেশে ক্ষমতা আসার পর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে উনি যখনই পুনর্গঠন বা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলেন, ঠিক 75 15 আগস্ট কিন্তু তাকে সপরিবারে হত্যা করা হয়। একটা পৃথিবীর ইতিহাস একটা জঘন্যতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই বাংলাদেশের উন্নয়নকে এক ধাপ মানে পিছিয়ে দেওয়া হয়। তো পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন চড়াই উতরায় পরবর্তীতে 1978 সালে জিয়াউর রহমান এসে বিএনপি পুনর্গঠন করে। তো আওয়ামী লীগের পরবর্তীতে যদি আমরা বাংলাদেশ বিনির্মাণে বিএনপি জানি যে এই বাংলাদেশ বিনির্মাণে বিএনপির কি ভূমিকা রয়েছে এবং গণতন্ত্র চর্চায় আপনার বিএনপি কি ভূমিকা আছে? ধন্যবাদ। আজকে মনিরুল ইসলাম মনির ভাইকে আজকে আমাদেরকে স্টুডিওতে দাওয়াত করার জন্য। আজকের এই স্টুডিওতে একটি আলোচনা বা সংলাপে অংশগ্রহণ করার জন্য আমাদের শহর বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ জানাতে আমি আমার পক্ষ থেকে, নালিতাবাড়ী উপজেলা বিএনপি শহর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আজকে আমার সাথে যিনি আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার স্যার, আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমার আরেক ভাই বিশিষ্ট সাংবাদিক যারা বুলুল ভাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা স্টুডিওতে আছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা যারা শুনছেন দেখছেন, আমি আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে বিএনপি প্রতিষ্ঠাতা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি বাংলাদেশের একটি দলকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটা উনি 1978 সালের 1 সেপ্টেম্বর উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের এই যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিতে একটি স্বাধীন এবং একটি গণতান্ত্রিক একটি ভালো দল সেই সময় প্রয়োজন ছিল। যে কারণেই আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেদিন এই যুদ্ধ বিধ্বস্ত দেশে বাংলাদেশের এই পরিস্থিতিতে সেই সময় এই দলটি প্রয়োজন ছিল বলেই উনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আসলে আমরা যদি 71 সাল থেকে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার কথা যদি আমরা বলতে চাই, সেখানে আমি প্রথমেই বলবো যে এই দেশের স্বাধীনতার জন্য যিনি মূল ভূমিকা রেখেছিলেন, আওয়ামী লীগের যিনি স্রষ্টা দ্রব্য, আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দলের সবারই আস্থা ছিল যে মানুষটির প্রতি বা যে নেতার প্রতি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং 1971 সালের উনি যে ভূমিকা রেখেছিলেন, সেই সময়ে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সেই ভূমিকা না রাখতেন, হয়তোবা এই দেশ অনেকেই আমরা বলি যে স্বাধীন হতো না। আমিও বিশ্বাস করি যে সেই ধরনের একজন নেতা উনি ছিলেন বলেই সেই সময় দেশের এই ক্রান্তিকালে এই পাখানাদের বাহিনীদের বিরুদ্ধে উনি সোচ্চার হয়েছিলেন। সারা বাংলাদেশের মানুষকে উনি ওনার বক্তৃতা দিয়ে উনি কিন্তু একত্রিত করেছেন, সেটা আমি বিশ্বাস করি। এবং শেখ মুজিবুর সাহেবকে যখন দেশ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ দলভিত্তিক বিশেষে সেদিন ওনাকে শ্রদ্ধা করেছিল এবং সম্মান জানিয়েছিল এবং বাংলাদেশের স্থপতি হিসেবে ওনাকে সেদিন রাষ্ট্রনায়ক হিসেবে ওনাকে ঘোষণা দিয়েছিল। আপনারা জানেন যে 1975 সালে 15ই আগস্ট, এর মধ্যে আর অনেক ঘটনা হয়েছে যেটা লম্বা করতে চাইলে স্টুডিওতে এসে আমরা আমাদের অনেক আমার শ্রদ্ধীয় গুরুজন আছেন। 1975 সালে 15ই আগস্ট যখন ওনাকে সপরিবারে হত্যা করা হলো, সেটা বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা ছিল এবং এই ইতিহাস এখনো মানুষ জানে যে ওনাকে কে হত্যা করলেন বা কিভাবে উনি হত্যা ওনাকে করা হলো। সেদিন বাংলাদেশের মানুষ কিন্তু স্তম্ভিত হয়ে গেছিলেন যে এই ধরনের একজন নেতাকে, বাংলাদেশের প্রাণ পুরুষকে সেদিন হত্যা করা হলো। বাংলাদেশে আরো স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশ সেদিন মনে হয়েছিল যে স্বাধীন না। যার নেতৃত্বে, যার ডাকে আজকে দেশ স্বাধীন হয়েছিল, তাকেই যেহেতু হত্যা করা হলো, তাহলে কিন্তু সেদিন সবাই বুঝতে পেরেছিল যে বাংলাদেশের মধ্যে এখনো স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তারা হয়তো আবারও সোচ্চার হয়ে শেখ মুজিবুর সাহেবকে ওরা সেদিন হত্যা করেছিল। আমরা বিএনপি যারা আমরা করি, আসলে আমরা এখনো বলি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে এখনো অনেকেই বিতর্কে রাখছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন। আমরা বিএনপি যারা করি, আমরা বিএনপিতে যারা নাম লিখিয়েছি বা আমরা বিএনপির সাথে যারা সম্পৃক্ত আছি, আসলে আমরা ইতিহাস ঘেঁটে দেখেন যে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যেটা বলেছিলেন, উনি বাংলাদেশের মানুষদের যেখানে ডাক দিয়েছিলেন যে 7ই মার্চের সেই ভাষণে কিন্তু উনি বাংলাদেশের স্বাধীন দেশ হোক, সার্বভৌমত্বের দেশ হোক, সেটা উনি চেয়েছেন এবং বক্তৃতা উনি বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হবে। যে প্রিয় অতিথি, আমি একটু শর্ট করবো যেহেতু আমরা আধা ঘন্টা সময়ের মধ্যে টার্গেট, সেটা হচ্ছে যে ওই বিষয়ে লম্বা করে আমরা 7 মাসের ঘোষকের জগতে আমরা আসি না যাই। আমরা এখন আমরা আপনার মুখ থেকে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আপনি একজন বিএনপির আদর্শী রাজনীতিবিদ হয়েও বঙ্গবন্ধুকে স্মরণ করছেন। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি আপনাকে অবশ্যই এটা সাধুবাদ জানাই, কারণ আসলে বঙ্গবন্ধু আমাদের কোনো দলের না, উনি বাংলাদেশের একজন নেতা। তো সাধুবাদ জানাই। আমি যেটা বলতে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে বিএনপি প্রতিষ্ঠা করেছেন, বঙ্গবন্ধু পরবর্তীতে বিএনপি প্রতিষ্ঠা করে, উনি 15 আগস্ট পর বিএনপি প্রতিষ্ঠা করে বাংলাদেশ বিনির্মাণের যে ভূমিকাটা, এই বিষয়ে আমি ওই জায়গায় আসতেছিলাম। যখন 7ই মার্চে উনি ঘোষণা দিলেন যে এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেটা কিন্তু উনি স্বাধীনতা ঘোষণা করেন না, সেদিন উনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশ এই ক্রান্তি লগ্নে আমাদের স্বাধীনতা দরকার। এবং সেদিন কিন্তু উনি এই কথাই বলেছিলেন যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হবে, এটা ওনার আহ্বান ছিল। পরবর্তী সময়ে যখন
দেশ স্বাধীন হলো, আমাদের যে মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন, সেদিন উনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে উনি সেক্টর কমান্ডার ছিলেন। এক পর্যায়ে উনি এই দেশের মুক্তিযুদ্ধের জন্য জান প্রাণ দিয়ে নিজের জীবনকে বাজি রেখে উনি যুদ্ধ করেছেন। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের এই নেতা, উনি যে সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এটাকে কিন্তু অনেক সময় অস্বীকার করা হয় রাজনৈতিক কারণে। আমি শুধু বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাই কিন্তু উনি দেশটা স্বাধীন করা ওনার পক্ষে সম্ভব হইতেন না, যদি আমাদের এরকম যারা ছিলেন সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আর অনেকেই যারা এই বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, যদি সবাইকে নিয়ে বা সবাইকে একটু মানে ওই হাইলাইট করা হয়, তাহলে হয়তো আমার মনে হয় যে আমাদের জিয়াউর রহমানের যে কৃতিত্ব, সেই কৃতিত্বটাকে অবশ্যই সেইটা। আর বর্তমান বাংলাদেশের আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বাংলাদেশের এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন। তখন এই যুদ্ধ বিধ্বস্ত দেশটি শেখ মুজিব সাহেবকে যখন হত্যা করা হলো, তারপরে ক্ষমতায় আসলেন কি খন্দকার মুশতাক আহমেদ, উনি রাষ্ট্রপতি হলেন। এবং তখন সেনাপ্রধান ছিলেন ওই আপনার শফিউল্লাহ সাহেব। সেই সময় শফিউল্লাহ সাহেব এবং মুশতাক আহমেদ দেশ পরিচালনা করছিলেন। তারপরে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে তখন তাকে গৃহবন্দী করা হলো। এক পর্যায়ে উনি 7ই নভেম্বর, যেটা আমরা জাতীয় সংহতি দিবস বলে থাকি, সেই সময়ে সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে উনি আবার সেখান থেকে মুক্ত হন এবং এই দেশের দায়িত্বভার গ্রহণ করেন। তো যখন রাষ্ট্রপতি হলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, এদেশের এই যুদ্ধ বিধ্বস্ত এবং শেখ মুজিবুর রহমান সাহেবের যে এই যে অসমাপ্ত কাজগুলি, বাংলাদেশের এই অবস্থায় উনি সাধারণ মানুষের মধ্যে 19 দফা ঘোষণা করলেন। বিএনপি 19 দফা, এই বাংলাদেশে 19 দফা, যে দফাগুলি সব ক্ষেত্রেই মানুষের কাজে লাগবে, তখন উনি 19 দফাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী যারা রাজনীতি করতেন, মেধাবী যারা ছিলেন শিক্ষক, ছাত্র বা মেধাবী অনেকেই যারা ছিলেন, তাদেরকে নিয়ে উনি এই দেশটাকে এবং এই দেশের মানুষকে একটু ভালো কিছু দেওয়ার প্রত্যাশা করছিলেন। এবং দুঃখজনক হলেও দেখা গেল যে বাংলাদেশ যখন ভালো জায়গায় চলতেছিল এবং উন্নয়নের দিকে যাচ্ছিল, বাংলাদেশ যখন একটা স্বাধীন সার্বভৌম দেশে রূপান্তরিত হচ্ছিল, সেই সময়ই কুচক্রী মহল আবারও আমাদের সেই প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি, ওনাকেও কিন্তু নির্মমভাবে হত্যা করেন। হত্যা করার পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এই দায়িত্ব গ্রহণ করলেন। আপনার কাছে একটু 19 দফার বিষয়ে একটু জানতে চাইব, গুরুত্বপূর্ণ কয়েকটা দফা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। গুরুত্বপূর্ণ বাংলাদেশ উন্নয়নের জন্য প্রথম চিন্তা করছেন যে দেশের খাল খনন, যে এটা উনি করছিলেন, যেটা হলো কৃষি উন্নয়নটা, কৃষি খাত কিভাবে, কারণ বাংলাদেশ তখন যুদ্ধ বিধ্বস্ত, কৃষি ছাড়া আর কোথাও মানে ভালো কিছু করার সম্ভাবনা ছিল না বলে উনি সেটা করেছিলেন। এবং বাংলাদেশে এদেশের সার্বভৌমত্ব যেন রক্ষা হয়, তার জন্য সামরিক বাহিনী থেকে শুরু করে সব ধরনের উনি হাতে নিয়েছিলেন। ধন্যবাদ আমাদের অতিথি জনাব আনোয়ার হোসেন। আমরা পরে সুযোগ পেলে আপনার কাছে আবার আসবো। তো আমি এবার আসতে চাই আমাদের জনাব জাহিদুল ইসলাম স্যারের কাছে। আপনি বিএনপির বাংলাদেশ বিনির্মাণে বা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির রাজনৈতিক বা গণতান্ত্রিক যে ভূমিকাটা, এই বিষয়ে যেহেতু আপনি একজন কমিউনিস্ট পার্টির একজন নেতা, সে আপনার মূল্যায়নের দিক থেকে যদি একটু বলেন। আজকে চ্যানেল বাংলা সংবাদ আয়োজিত সংবাদে উপস্থিত আমাদের সাংবাদিক মনিরুজ্জামান, তাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের সাবেক মেয়র বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন যারা ভালো হয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের জাসদের ভাই আমাদের শাহজাহান উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। একই সাথে আজকে যারা আপনারা আমাদের এই সংলাপ শুনছেন, সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটি মনীষা আমরা উত্থাপন করেছেন, গণতন্ত্র যে চর্চায়, এই চর্চায় আমাদের বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিএনপির যে ভূমিকা, অর্থাৎ এখানে তাদের কী ভূমিকা আছে এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলেরও যে কী ভূমিকা আছে সে সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলতে চাই। এখানে আমাদের সাবেক মেয়র আনোয়ার হোসেন উনি বলেছেন যে কথাটা, যে উনি একটা সম্মানের সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধুকে সম্মান জানিয়েছেন, ওনাকে ধন্যবাদ। কিন্তু একই সাথে উনি বলেছেন
যে স্বাধীনতা ঘোষক এই বিষয়টা আমার এবং আমাদের পার্টির দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই যে স্বাধীনতা ঘোষক বিষয়টিকে আসলে আমরা আজকে ঘোষকের অংশে না দিই, আমরা চাচ্ছি যে বিএনপির রাজনৈতিক যে চর্চা এটা আলোচনা করতে চাই। যাই হোক, স্বাধীনতা ঘোষণা অলরেডি বঙ্গবন্ধুর মাধ্যমে হয়েই গেছে। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, এখানে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে, কিন্তু আমরা দেখেছি যে বঙ্গবন্ধু হত্যার পরে ক্ষমতায় এসেছেন আমাদের জিয়াউর রহমান। উনি কিন্তু 78 সালে তার দল প্রতিষ্ঠা করেছেন, তার আগে কিন্তু উনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আমরা পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করি, দেখি তো অনেক বিশ্বে অনেক জায়গায় সিপাহীদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে সামরিক বাহিনীর মাধ্যমে মানুষ মানে একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় যায়, কিন্তু সেখানে দেখা গেছে যে ওই সামরিক বাহিনীর সাথে একটা জাতীয় যে দল, রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করা হয় এবং নেতৃত্ব দেওয়ার মাধ্যমেই তারপরে সামরিক বাহিনীর কিছু সুবিধাজনক অবস্থায় একটা বিপ্লব ঘটে ক্ষমতায় যাওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি জিয়াউর রহমান কিন্তু তেমন তার কোনো রাজনৈতিক দল তখন ছিল না। উনি সামরিক বাহিনীর লোক ছিলেন, উনি মেজর জেনারেল ছিলেন, উনি ক্ষমতা নিয়েছেন। যাই হোক, এর পরবর্তীতে আমি বলতে চাই যেটা, যে উনি ক্ষমতায় থেকে কিন্তু রাজনৈতিক দলের উনি জন্ম দিয়েছেন 1978 সালে। যাই হোক, তার পরবর্তীতে অবশ্য এখন বর্তমান যে বিএনপি, তার যে এখন বর্তমান কর্মকাণ্ড আমরা দেখছি, নিশ্চয়ই তারা ভোটের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে। যেভাবে আমরা আমাদের শক্তি সামর্থ্য নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি। এখানে একটি কথা উল্লেখ করতে চাই, বিএনপির বন্ধু উপস্থিত আছেন, 1978 সালে যখন বিএনপি প্রতিষ্ঠিত হয়, তার পরবর্তীতে 1981 সালে আমাদের পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছিল কথা বলার জন্য, এবং একই সাথে আমাদের পার্টিকে ব্যান করা হয়েছিল, ওখানে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছিল। আমি বলতে চাই যে সেখানে যদি ব্যাপক গণতান্ত্রিক মানসিকতা নিয়ে সেটি যদি করা হতো, তাহলে কিন্তু এমন পদক্ষেপটা বিএনপির পক্ষ থেকে হয়তো নেওয়া আসলে। যাই হোক, তার পরবর্তীতে যখন মুক্তমত প্রকাশের ক্ষেত্রে যে কথাটা বললেন যে বিএনপি এখানে মানে আপনাদের কমরেড আপনাদের একজন গ্রেপ্তার করে তারা গণতন্ত্রের মানে বিপক্ষে কাজ করে, বাধাগ্রস্ত করছে। তো এটা কি শুধু খালি বিএনপির ক্ষেত্রে নাকি বাংলাদেশে আরো কোনো রাজনৈতিক? সেই সময়ে যারা সেই সময় এখনো পর্যন্ত কি এটা ওই ধারাটা কিন্তু এখনো পর্যন্ত অবশ্যই অব্যাহত আছে। এখন বর্তমান প্রেক্ষাপটে যদি যারা যখন ক্ষমতা থেকে সেটা আমি ওই দিকে জানতে চাচ্ছি, যখন যে দল ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকে তারা তাদের ক্ষমতাকে কুক্ষিত করার জন্য, এটা শাসক শ্রেণীর একটা শ্রেণীগত বৈশিষ্ট্য, এটা যে তারা তাদের ক্ষমতাকে কুক্ষিত করার জন্য, তাদের শাসন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো থাকে তাদেরকে বিভিন্নভাবে দমন নীতির মাধ্যমে সেটি করে থাকে। যেটা বর্তমানে যদি আমরা লক্ষ্য করি, আমরা এখন যে আমাদের পার্টির পক্ষ থেকে কিন্তু দেখা যায় আমরা পাটকল নিয়ে আমরা আন্দোলন করতেছি, পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মাঠের ময়দানে কথা বলতে পারতেছি, এই করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আমরা অল্প জমায়েতের মাধ্যমে যেটা প্রতিবাদ করতে যাই, সেখানে কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের সেখানে লাঠিচার্জ করা হচ্ছে, আমাদেরকে অনেকে গ্রেপ্তার করা হচ্ছে। এই যে অবস্থা, এই যে আমাদের বর্তমান যে গণতন্ত্রের যে কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণতন্ত্রের পূর্ণ বিকাশ চলছে, এখানে কোন রকমের দমন পীড়ন নাই, সকল বিষয় মুক্ত। আমরা যদি ওইদিকে যাই তাহলে কিন্তু একটা সমালোচনা তৈরি হয়েছে, বর্তমান সরকার এসে যাচ্ছে সঙ্গত কারণে। আমরা আসলে আজকে মূল আলোচনাটা চাচ্ছি যে বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় বিএনপির ভূমিকা, এই বিষয়ে জানবো। ধন্যবাদ। এখানে আমি যে কথা শুরু করেছেন যে যদিও প্রথম দিক থেকে তারা ক্ষমতাকে ঠিক রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু পরবর্তীতে বিশেষ করে আমি লম্বা করে যেতে বলি, 1991 সালে যে সাধারণ নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, তারপর থেকে তাদের রাজনৈতিক কিছুটা বৈশিষ্ট্যগত কিন্তু পরিবর্তন, গুণগত পরিবর্তন হয়েছে, এটা আমি আমাদের পক্ষে বলতে চাই। সেটা কি ইতিবাচক না নেতিবাচক? এটা অবশ্যই গণতন্ত্রের জন্য ইতিবাচক। তারপরে তাদের যে ভূমিকা, বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা, বাংলাদেশ বিনির্মাণে আমাদের যদি আমরা লক্ষ্য করি যে জিয়াউর রহমান থেকে শুরু করে পরবর্তীতে আমাদের খালেদা জিয়া যে পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তা আমাদের বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা স্বাভাবিক, আমাদের দৃষ্টিতে স্বাভাবিকভাবে যে
বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্যান্য যে বড় বড় দলগুলো আছে তাদের রাজনৈতিক তারা কিন্তু মাল্টি ক্লাস অর্গানাইজেশন, একই প্রায় আমাদের দেশে প্রায় সমসাময়িক, কিন্তু কিছু কিছু পার্থক্য তাদের আছে, কিন্তু আমাদের দেশে তারা প্রায় একই রকম, যে যখন ক্ষমতায় থাকে তারা ও একই চরিত্রের অধিকারী হিসেবে কিন্তু তারা আপনি একদম মূল যে কথাটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি একজন কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে বিএনপির এই রাজনৈতিক মূল্যায়নটাকে কিভাবে করেন, মানে আপনার যদি বলা হয় যে তাদের গণতন্ত্রের চর্চা এবং এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের যে ভূমিকা ছিল বা এখনো পর্যন্ত তারা যে আন্দোলন করছে, এই প্রেক্ষাপটে আপনি একজন অন্য রাজনৈতিক দলের নেতা হিসেবে তাদের মূল্যায়নটা যদি বলা হয় যে এখানে 100 নাম্বার দিতে হবে, আপনি তাদেরকে কত নাম্বার দিবেন? এখানে আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে যে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আমাদের দেশের যে উন্নয়ন, নিশ্চয়ই উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই আমাদের আবার বামপন্থীদের দৃষ্টিতে উন্নয়নের সূচকটা ভিন্ন ধরনের, বিভিন্ন কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়, কাঙ্ক্ষিত উন্নয়ন ওইভাবে সাধিত হয়নি। যেমন বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয় আমাদের বিরাট উন্নয়ন হচ্ছে, আবার যেটা বলতেছি পদ্মা ব্রিজ হচ্ছে, অমুক হচ্ছে, আমাদের কিছু আইওয়াসমূলক কিছু উন্নয়ন আমাদের সামনে উপস্থাপন করা হয়। ঠিক এই ধরনের উন্নয়ন তো অবশ্যই হয়েছে, এটা আমরা অস্বীকার করার উপায় নেই। তো এবং গণতন্ত্র চর্চায় বিএনপির যে ভূমিকা, তো নিশ্চয়ই সেটা অবশ্যই ধন্যবাদ আপনাকে। এবার দর্শক এখন আমরা আসবো আমাদের পরবর্তী অতিথি, আমাদের সাংবাদিক নেতা এবং উনি জাসদ মালিতাবাড়ি নকলার সমন্বয়ক জনাব লাল মোহাম্মদ শাহজাহান। আপনি এই আমাদের আলোচনার প্রেক্ষাপটে আপনার মূল্যায়নটা দিন। ধন্যবাদ। বিশেষ সাংবাদিক চ্যানেল বাংলার সম্পর্ক মনিরুল ইসলাম আমির, আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন তাদেরকে জাসদের পক্ষ থেকে, কাতার দেওয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আজকে আমাদের এই আলোচনায় উপস্থিত রয়েছেন আমাদের সাবেক মেয়র, রামলচ্ছুতি মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, মাঠ কাঁপানো খেলোয়াড়ও বটে, বিপি আনোয়ার হোসেন, আমার ঘরোয়া এখানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহিদ ভাই, সকলকে ধন্যবাদ। মনিরুল ইসলাম আজকে যে আলোচনাটি এখানে উত্থাপন করেছেন যে বাংলাদেশ গঠনে এবং রাজনৈতিক বিনির্মাণে বিএনপির ভূমিকা, এখানে আলোচনা এসেছে বিএনপির যে প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে আজকের আলোচনা এসেছে 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি ঘোষণা করেন। আমরা যদি লক্ষ্য করি যে এই দলটির আগে 1977 সালের 30 এপ্রিল জিয়াউর রহমান চিন্তা করলেন যে উনি যে সামরিক পদ্ধতিতে রাষ্ট্রপতি হয়েছিলেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি চিন্তা করলেন যে আমি এই দেশের একজন নেতা হিসাবে আমি যেহেতু কথা দিয়েছি আমি গণতন্ত্রে ফিরে যাব, সেই প্রেক্ষিতে তিনি বেসামরিক করার উদ্দেশ্যে তিনি সর্বপ্রথম, এখানে আমাদের আনোয়ার সাহেব বলেছেন যে বিএনপি 19 দফা ঘোষণা করেছে। মূলত বিএনপি 19 দফা ঘোষণা করেন নাই, বিএনপি 19 দফা গ্রহণ করেছে। এই কারণেই জিয়াউর রহমান 30 এপ্রিল বেসামরিক করার উদ্দেশ্যে, সরকারকে বেসামরিক করার উদ্দেশ্যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। এটা করেছিলেন 77 সালে 30 এপ্রিল। তিনি আরো সিদ্ধান্ত নিলেন জিয়াউর রহমান সাহেব সামরিক শাসন থেকে বেরিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এমন পরিস্থিতি তখন তিনি চিন্তা করলেন যে একটি জাতীয়তাবাদী, একটি গণতান্ত্রিক দল কিভাবে ঘোষণা করা যায়। এই দলটার আগে তিনি বিচারপতি আব্দুল সাত্তারের মাধ্যমে জাগদল গঠন করেছিলেন, যে জাগদলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাগদলের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে চলে আসার কাছাকাছি সময়ে এসে এই জাগদলের যে তিনি নির্বাচিত হলেন রাষ্ট্রপতি, তারপরে জাতীয় সংসদ নির্বাচনের একটা সময় ঘনিয়ে যখন আসে তখন তিনি চিন্তা করলেন
এই জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক দলটি গঠন করার জন্য তিনি চিন্তা করেন। তিনি তার এই পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি এই দলটির ঘোষণা দিলেন। তিনি এই দলের সাথে জাগো দলের প্রত্যেককে একীভূত করেন এবং এই দলের প্রথম চেয়ারম্যান তিনি হন। এই দলের প্রথম মহাসচিব হন অধ্যাপক AQM বদিরুদ্দোজা চৌধুরী, অর্থাৎ বি চৌধুরী। তিনি প্রথম মহাসচিব। দলের মধ্যে এই দলের ভিতরে বাম ডান মধ্যপন্থী সকল প্রকার লোক অন্তর্ভুক্ত করেন। আপনারা জানেন আমাদের এই দেশে জনগণের মধ্যে একটা সংখ্যা আওয়ামী এমপি রয়েছে। এই আওয়ামী এমপিদের জন্য এই দলটি তখন মানে আশীর্বাদ স্বরূপ বাংলাদেশে জিয়া রহমান সাহেব মানুষের সম্মুখে নিয়ে আসতে পারছেন তাদের আশীর্বাদ স্বরূপ। আর আরো ওদের জন্য বড় হলো যারা মুসলিম লীগ করতেন, যে বিশাল ক্ষমতাশালী মুসলিম লীগ, আওয়ামী লীগের মানে মুসলিম লীগের করাতে নিচে দিয়ে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, সেই মুসলিম লীগ দশারি হয়ে গেলেন। এই মুসলিম লীগের লোকেরাও তখন একটা আশার প্রদীপ দেখতে গেলেন এবং আমাদের প্রত্যক্ষ মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিরা জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম, তারাও একটি পূর্যদিগন্তে একটা সূর্যের আভাস তারা দেখতে পেলেন। যে কারণেই তারপরে আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আরো বিতর্ক রয়েছে। সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে অবস্থানে ছিল, হেনরি কিসিঞ্জার এর বিপক্ষে ছিল। হেনরি কিসিঞ্জার এবং আমাদের আরব আমেরিকার যে মিডল ইস্টের নেতৃবর্গ আছে তারাও কিন্তু মুক্তিযুদ্ধে তাদের ওখান থেকে মুক্তিযোদ্ধাদের ভিতরে তারা সৈন্য প্রেরণ করেও কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এবং আমরা ধরে নেই 1972 সালে বঙ্গবন্ধুকে মারার একটা পরিকল্পনা যুক্তরাষ্ট্র থেকে তারা করেছিল। পরবর্তী দিনে 75-এ যে ব্যক্তিটি এই দেশে 63 সালে 6 দফার আন্দোলনের মধ্য দিয়ে একটি জাতিকে গঠন করেন, বাঙালি জাতির রূপ দিলেন, তিনি বাঙালি জাতির পিতা হলেন। তার ডাকে 7 মার্চে যে বক্তব্যের মধ্য দিয়ে 25 মার্চ দিবাগত রাত্রে 26 মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতা ঘোষণা করলেন। যে স্বাধীনতাটি পাঠক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়া রহমান সাহেব ঘোষণা করেন। কিন্তু জিয়া রহমান সাহেব যখন ঘোষণা করতে গেলেন তখন ওখানে যারা কর্তৃত্ব ছিলেন তারা বললেন যে আপনাকে স্বাধীনতা ঘোষণা করতে হবে বঙ্গবন্ধু নামে। জিয়া রহমান নিজেই সেই কাগজে ইনিশিয়াল দিয়ে টিক চিহ্ন দিয়ে এই বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন। দলিলটি এখনো সংরক্ষিত রয়েছে বঙ্গবন্ধু নামে। এটা নিয়ে আর কোনো আমরা বিতর্ক দেখি না, ঘোষণা নিয়ে কোনো বিতর্ক নেই। আজকে যে আমরা এখানে করছি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আলোচনা, এখানে যদি বিএনপির গণতন্ত্র চর্চা রাজনৈতিক চর্চা লিখেছিল বর্তমান প্রেক্ষাপটে আসে আমরা 90 দশকে যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই একসাথে মাঠে ছিলাম, 15 দল এবং 7 দল মিলে বিএনপি মাঠে ছিল। তখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে 90-এ বিএনপি একটা আদর্শিক রূপ নিয়ে বাংলাদেশে আবার দ্বিতীয়বার উপস্থিত হয়। হওয়ার পরবর্তীতে তারা ক্ষমতায় যায়। সেই ক্ষমতা দেওয়ার পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আজকে যদি বিএনপির যে বর্তমানে যে রাজনৈতিক গণতন্ত্রের ভূমিকা নিয়ে যে রাজনৈতিক ভূমিকা নিবে, আমার কাছে সন্দেহ যে তারা যখন ক্ষমতায় ছিলেন একটা রাজনৈতিক স্বচ্ছ রাজনীতি বাংলাদেশে দিবে গড়ে উঠুক জিয়া রহমানের আদর্শে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে তাদের ক্ষমতাকালীন সময়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আদালত প্রাঙ্গণে শিবির বোমা হামলা হয়ে গেল। এটা কি রাজনৈতিক শিষ্টাচারের মতো করে না? 21 আগস্টে এই হামলাটাকে দায় কি বিএনপি গাড়ি চালাচ্ছে? আমি বিএনপির ঘাড়ে না। তারা যেহেতু 90-এর একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে তারা গণতন্ত্রের প্রক্রিয়া এই দেশে তাদের যে উন্নীত ভিতরে যে এই যে সংসদীয় পদ্ধতি গণতন্ত্রটা এই লেভেলে আসার পরে তাদের কাছে কি এটা আমরা আশা করতে পারি? এবং
আশা করতে পারি না। তাদের কাছে আশা করতে পারি না, তার মানে বোঝা যাচ্ছে যে এবং BNP একুশে বিষয়টি এই হামলাটা হয়েছে কিনা, না আমি সেই কথা নাকি তাদের ব্যর্থতার দায় যাচ্ছে। আপনি দেখেন, তারা সরকারি থাকা অবস্থা কি করে হামলা আপনি দেখেন আজকে কিন্তু আমরা এই দর্শকদের থেকে অনুষ্ঠানে পরিষ্কার শুনতে চাই যে একটা সে তাদের ব্যর্থতা, তারা কেন এই হামলাটার পূর্ব থেকে এটা জানতো না, আপনাকে তাদের বুঝতে সরকার- হবে যে এটা আপনি এখানে অথবা প্রধান। তাদের মদত। আপনাকে বুঝতে হবে এই হাউসে কিন্তু আপনি প্রধান, এখানে যাই কিছু ঘটলো তাই দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এই দেশে যাহাই ঘটলো রাষ্ট্রপ্রধানকে যাই দায়িত্ব নিতে হবে, এটি স্বাভাবিক। না, আপনার কথা আমার পরিষ্কার হলো যে বিএনপি করে নাই, কিন্তু এই হামলাটা মানে হওয়ার কারণে বিএনপি দায় এড়াতে পারে না। দায় এড়াতে পারে না। এবং শুধু তাই নয়, এই দেখেন আমরা যেটা শীতের মাস, যে মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বঙ্গবন্ধুর স্বজনদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হত্যা করা হয়েছে, আজকে এই মাসে বিরোধী দলে থাকা অবস্থা আপনি দেখেন 21শে আগস্ট গ্রেনেড হামলা এই দেশে এগুলি হওয়ার পরে আপনি তো বলতে পারেন বিএনপি সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার আমাদেরকে দিতে পারবে? আমি যদি আরো একটু পরিষ্কার করে বলি যে বিএনপি 2বার ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ তথা 14 দল তথা মহাজোট ক্ষমতা আসার পরে দৃশ্যত আমাদের যে পরিবর্তনটা আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি, এখানে গণতন্ত্রের পরিবর্তন হয়েছে, রাজনৈতিক সম্পূর্ণ সম্ভব হয় নাই কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের পরিবর্তন হয়েছে, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। যদি আমি আরেকটু যে পরিষ্কার করে বলতে চাই যে বিএনপির কথা বলতে যদি একটু সংক্ষিপ্ত করবেন। হ্যাঁ, একটু সংক্ষিপ্ত। বিএনপির মূলনীতিটা কি? বিএনপির মূলনীতি হচ্ছে সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা। বিএনপি কিন্তু তাদের সাংবিধানিক তাদের মূলনীতিতে কিন্তু ইসলাম বিদ্বেষীও নাই, ইসলামের পক্ষেও নাই, একটা মিডিল জায়গা রয়েছে, মূল জায়গা তাদের সে বাংলাদেশের জাতীয়তাবাদ দ্বিতীয়ত, তৃতীয়ত গণতন্ত্র, চতুর্থ হইল অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের অর্থে সমাজতন্ত্র। আপনারা লক্ষ্য করবেন এই বিষয়গুলি আছে। বিএনপির যে 19টা লক্ষ্য, বিএনপির একটা কথা আছে, বিএনপি যে 19টা লক্ষ্য প্রেসিডেন্ট সামরিক সরকার প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফার যে 19 দফা তারা গ্রহণ করেছে, সেই গ্রহণের নিয়তে আছে বাস্তব ধর্মী কার্যকরী উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় জীবনে ন্যায় বিচার ভিত্তিক সুষম অর্থনীতির প্রতিষ্ঠা যাতে করা যায়, সকল বাংলাদেশি নাগরিক অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার ন্যূনতম মানবিক চাহিদা পূরণের সুযোগ পান। বিএনপির আরেকটা 19 দফার মধ্যে আছে ওমতে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে সুস্পষ্ট ও স্থিতিশীল সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা, যার মধ্যে জনগণ নিজেরাই তাদের মানবিক, সামাজিক, অর্থনৈতিক উন্নতি আনতে পারে। এদেশের মানুষ 90-এর আমি শ্রদ্ধা করি আজকে 90-এর যে এরশাদ বিরোধী আন্দোলনে আজকে আমার বন্ধু মাহবুব চৌধুরী, তিনি বিএনপির একজন ভালো নেতা ছিলেন, আমি দিনকালের সাংবাদিক ছিলাম, দিনকালের প্রতিনিধি ছিলাম। এই তারিখ জিয়া যখন ক্ষমতায় আসলেন এবং আমি দিনকালের সাংবাদিক কখন ছিলাম, সানাউল্লাহ নূরী যখন ওনার সম্পাদক ছিলেন তখন আমি নিয়োগপ্রাপ্ত দিনকালের প্রতিনিধি। সেইখানে মোশাররফ সাহেব আসলো, আসার পরে তারিখ জিয়া যখন এই দিনকালে মালিক হলো তখন আমি জাসদ করার কারণে আমার সেই সাংবাদিকতা দিনকালের সাংবাদিকতা চলে যায়। আমি এখনো কিছু ভালো মানুষ বিএনপি করে, এখনো কিছু ভালো মানুষ বিএনপি করে, কিন্তু বিএনপির প্রচুর সমর্থন রয়েছে এদেশে এবং এই ভালো মানুষের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে যে বিএনপির যে অবস্থা, এই বিষয়ে একটু মানে 1 মিনিটে যদি শেষ করতেন আমরা। আমি ধন্যবাদ আপনাকে, আমি 1 মিনিটে শেষ করবো, অনেক বলার ছিল। একটা বৃক্ষ কখন বাঁচে, তার শেকড় যখন ঠিক থাকে, একটা বৃক্ষ যখন সে মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের যে গ্যাসটা আছে এটা গাছ গ্রহণ করতে পারে, আবার গাছটা যদি বেঁচে থাকে তখন সে অক্সিজেন দিতে পারে। কিন্তু যদি শেকড় না থাকে গাছটা মানুষের কোনো উপকারে আসবে না। আজকে দেখেন বিএনপির অবস্থাটা, কিছু ভালো মানুষ বিএনপি করে বিদা তৃণমূল পর্যায়ে যথেষ্ট পরিমাণ বিএনপির গ্রহণযোগ্যতা এই সমস্যাটা তাদের কারণে রয়েছে। কিন্তু আমরা গত নির্বাচন থেকে তাদের বিজয় ঐক্যজোট থেকে তাদের মনোনয়ন থেকে শুরু করে বিএনপি শীর্ষস্থানীয় নেতৃত্বের যে ভূমিকাগুলি, এগুলি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা আমি এটা বুঝতে পারি। পরে আমি মনে করি যে গাছের শেকড় যদি না থাকে এখন ডালাপালা বেশি দিন টিকতে পারে।
এখন শেকড় শেকড় যে নাই এটা আপনি একটু পরিষ্কার করেন, আপনি এটা কি বোঝাতে চাচ্ছেন? শেকড় নাই বলতে একটু যদি মানে একদম পরিষ্কার করেন দর্শক এই দেশের দর্শকদের পরিষ্কার করে জানতে চাই। আমরা যদিও সংক্ষিপ্ত আমরা বাংলাদেশের সাথে বাম রাজনীতির সাথে জড়িত, আমরা কিন্তু এই দেশের দুইটি দল, বৃহৎ দুটি দল দেখবেন যেখানে অনেকেই বলে একটা পারিবারিক রাজনীতি এখানে অবস্থান করে। আর পারিবারিক রাজনীতির অবস্থানের বাহিরে কিন্তু বিএনপি না কিন্তু জিয়া রহমানের অবর্তমানে তার স্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির রাজনীতিতে একটা ভূমিকা রেখেছেন। এই দেশের সাধারণ মানুষ তার উপর আস্থা রাখতে পারত এবং বিএনপি যিনি যুগ্ম মহাসচিব তারিক জিয়া তার ছেলে, তার উপরেও মানুষ একটা বিশাল আস্থা রাখতে পারত। আজকে দেখেন বিভিন্ন মামলা, বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন রাজনৈতিক যেভাবে হোক, আজকে বিএনপির শীর্ষস্থানটা কোন অবস্থায় আছে আমার কাছে না, সারা দেশবাসীর কাছে বিএনপির শীর্ষস্থানীয় অবস্থানটা কি আছে? খালেদা জিয়া বিভিন্ন কারাগার থাকা মুক্ত হয়েছে, বয়স হয়েছে, তারিখ জিয়া বিদেশে অবস্থান করছে। এটা কি শেখর সহ গাছ বলা চলে? যে ধন্যবাদ জনাব লাল মোহাম্মদ শাহজাহান। আমরা এই পর্যায়ে আমরা আবার ফিরে যাব আমাদের অতিথি জনাব আনোয়ার হোসেন। যে জনাব আনোয়ার হোসেন উনি শেখরের কথা বলতেছেন যে খালেদা জিয়া জেল থেকে মানে জেল ওনার সাজা হয়েছে, উনি কারাভোগ করতেছেন, ওনাকে একটা বিশেষ ব্যবস্থা ওনাকে বাড়িতে রাখা হয়েছে তাদের জিয়া দেশের বাইরে। এই যে সামগ্রিক উনি শেখরের কথা বলতে চাচ্ছেন, অর্থাৎ বিএনপির কমান্ডিং সিস্টেমটা উনি মানে দুর্বল বা ভেঙে গেছে, এই বিষয়টা বলুন। এই বিষয়ে আপনি কি বলার আছে? এই কমান্ডিং সিস্টেম ভেঙে গেল, কেন ভেঙে গেল, বা আপনাদের কি দুর্বলতা এখানে আছে? না ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক লাল ভাই অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক আলোচনা করেছেন। আমি বিশেষ করে আমি বলবো যে বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময়ে আপনি বললেন যে সিরিজ বোমা হামলা হয়েছিল, তারপরে 21 আগস্টের যে হামলা হলো এই বিষয়গুলো বলেছেন, এবং বিএনপির যে শেকড়সা বর্তমান বিএনপি গার্জেন লাইনে যেটা বলে দিতেছিলেন। পাশাপাশি আরেকটা জিনিস বলছে যে দুঃখজনক, সেটা হলো যে সামরিক শাসনের মধ্যে দিয়ে নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসছিলেন। আসলে আপনারা যারা পলিটিক্স করেন, আপনারা যারা আমরা যারা আছি দেশের, আসলে সেই সময়ের পরিস্থিতির কারণে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেদিন রাষ্ট্রপতি বানানো হয়েছিল। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং দেশের এই ক্রান্তিকাল সেই সময়েও আমরা দেখেছি যে ইতিহাসে আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কিন্তু আপনাদের যে পার্টি পিনু সাহেব সহ যারা অনেকে কিন্তু তখন আপনাদের ওই পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন, এবং খন্দকার মুশতাক আহমেদ কিন্তু আপনাদেরই মানে দলের ছিল, যে কারণেই কিন্তু আপনারা বলেন যে সামরিক মানে রাষ্ট্রনায়ক, সামরিক শাসক হিসেবে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান আসছে। আসলে তা না। সিপাহী যখন বুঝতে পারলো যে সারা বাংলাদেশের এই ক্রান্তিকালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দরকার, তখন ওনারা কিন্তু সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে মুক্তি যারা কারারুদ্ধ করা হলো, ওনাকে কারারুদ্ধ অবস্থায় কিন্তু সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি করা হলো। এবং আরেকটা বিষয় হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে আসার পরে বা দেশের এই দায়িত্ব নেওয়ার পরে উনি এই দেশটাকে একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করেছিলেন, তখন সেখানে ষড়যন্ত্রকারীরা আবার মাথা চাড়া দিয়ে আমাদের নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে। এবং এখানে যে হত্যা এখানে কি এই বিষয়টা স্পষ্ট যে সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই একটা সত্য সবসময় কাজ করে, কারণ যেহেতু বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পর আবার জিয়াউর রহমানকেও টার্গেট করা হয়। আমাকে একটু 30 সেকেন্ড আমরা ঘুরে আসবো। আসলে বাংলাদেশ যুগে ভালো পর্যায়ে যুদ্ধ বিধ্বস্ত থেকে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, কারা হত্যা করলো এখানে, সেই সময় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন না, উনি সেনাবাহিনীর চিফ অফ কমান্ড ছিলেন আর কি। সেই সময় কিন্তু সেনাপ্রধান ছিলেন আপনার মুশতাক আহমেদ, এবং ওখানে যে যারা আমরা একটু শর্ট করে যাই, আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে আপনার মূল কথা হচ্ছে যে জিয়াউর রহমান গণতান্ত্রিক প্রক্রিয়া বা বর্তমান শেখরের অবস্থা, দলের দুরবস্থা কথা বলছেন এবং বিএনপি ঘটনা বলছেন। তো আসলে বিএনপি যে শেকড় বিহীন দল, এটা আপনি কিভাবে বুঝলেন? আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বর্তমান সরকার বিএনপিকে যেভাবে কোণঠাসা করে রাখছে প্রশাসন দিয়ে, আপনারা করছেন যে গত জাতীয় নির্বাচনে কি হয়েছে, আমরা যারা এই মাঠে ছিলাম সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে, এই যে ভুয়া মামলা দিয়ে আমাদেরকে বলা হয় যে বিস্ফোরক নাই, বিস্ফোরক মামলা দিয়ে আজকে আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা অনেকে জেল কাটছি,
1 মাস 2 মাস করে আমরা অনেকে জেল কাটছি, এখনো আমাদের মামলা চলমান। তো আজকে যদি বুঝতাম যে শিকড় ছাড়া বিএনপি, খালেদা জিয়া ছাড়া বিএনপি, তারেক রহমান ছাড়া বিএনপি, তাহলে সেদিন কেন ওই নির্বাচনে আমাদেরকে এভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে এই এলাকা ছাড়া করে একটা ভোটবিহীন নির্বাচন করে আজকে সরকার গঠন করছে। আজকে আপনারা সরকারের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা বলতেই পারেন আমাদের সাথে যারা একসময় জামাত ছিল তারাও আমাদের সাথে সুর মিলাইছে, আজকে আপনারা তাদের সাথে সুর মিলাচ্ছেন, এটাই স্বাভাবিক। তবে বিএনপির যে শিকড়বিহীন সেটা আপনারা বললে সেটা ভুল হবে। আপনারা বাংলাদেশে যে কোনো নির্বাচন আপনারা একটা ভালো স্বচ্ছ একটা নির্বাচন দিয়ে দেখেন যে বাংলাদেশে বিএনপির শিকড়বিহীন কিনা। আপনাদের অস্তিত্ব হয়তো বা থাকবে না, জনগণ ভোট দিতে পারে। স্বীকৃতি দিয়েছেন যে উনি বুঝতে পারছেন যে এটাও প্রমাণ করে যে শিকড়বিহীন না, যদি কোনো গাছে শিকড় না থাকে তাহলে ওই গাছটা মারা যায়। তো আজকে বিএনপির যদি আমাদের নেতৃত্ব না থাকতো তাহলে বিএনপির আজকে এই পরিস্থিতি হতো না, বিএনপি আজকে এইরকম জনপ্রিয়তা আসতো না। তো এটা হ্যাঁ বলতে পারে, ভাষার প্রয়োগে বলতে পারে যে বিএনপি এখন একটা পর্যায়ে আছে, কিন্তু শিকড়বিহীন না। আমাদের দেশ অন্যায়ভাবে আজকে যে প্রায় 2 বছর জেল খাটনো, আজকে এই যে 2 কোটি টাকার একটা ভুয়া মামলা, এই যে দুর্নীতির মামলায় ওনাকে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে আমি আরেকটা যেটা হলো যে শিকড়বিহীন যে বিষয় বললাম, আসলে বিএনপির জনপ্রিয়তা দেখেই কিন্তু আজকে আপনারা যারা সরকারের সাথে আছেন বা সরকার শরিক দলের সাথে আছেন তারা কিন্তু অবশ্যই ভয় পান বিএনপির। আমাদের যে এই তৃণমূল তথা সারা বাংলাদেশের নেতৃত্বের যে গুণাবলী বা বাংলাদেশ যেভাবে বিএনপি নেতারা যেভাবে ঐক্যবদ্ধ আছে, এত হামলা মামলা করার পরেও কিন্তু আজকে বিএনপি বেঁচে আছে, আমরা বেঁচে আছি। আমরা দলের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা কিন্তু যদি একটু সুযোগ পাই, প্রশাসন যদি একটু শিথিল থাকে, আমরা আশা করি যে বাংলাদেশ 7 দিনের মধ্যে ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে বিএনপি চলে আসতে পারে। আমরা অন্যায় ভাবে না। এই রাজনৈতিক চর্চা, আপনাদের রাজনৈতিক চর্চায় রাজনৈতিক কারণে আপনারা জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে। জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার পর থেকে আজ অবধি যে বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিবেশ আপনাদের জন্য বিরাজ করছিল বা বাংলাদেশের মানুষ যেভাবে নিচ্ছে, জামাতের সাথে আপনাদের জোট হওয়াটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা আপনাদের দলের জন্য ক্ষতি রেখে আছে নাকি না? বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন যে 1991 যখন জাতীয় নির্বাচন হয়, এরশাদ পতনের পর, যেটা হলো যে শহীদ এরশাদ পতন, কিন্তু বিএনপি, জামাত, আওয়ামী লীগ সকল দল মিলে কিন্তু 1990-এর গণ আন্দোলনের মধ্যে দিয়ে এরশাদ সরকার পতন করা হয়েছিল। এবং আপনারা লক্ষ্য করছিলেন সেদিন বিএনপি কিন্তু সেদিন জামাত আমাদের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, জামাত কিন্তু ছিল আওয়ামী লীগের সাথে। তো সেই সময় যদি আওয়ামী লীগ জামাতকে নিয়ে জোট গঠন করে যদি তারা নির্বাচন আসতে পারে, তাহলে আমরা যখন বিএনপি যখন একটা নির্বাচনে জামাতের সাথে শরিক দল হিসেবে যখন আসলো, দেশের এই একটা আপনার মূল আলোচনা হচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপটে সেই কারণেই জামাতের সাথে আওয়ামী লীগ জোট করছে, বিএনপিও আমরা জোট করছি। এখন এই মুহূর্তে আপনাদের এই জোটের প্রয়োজনীয়তা আছে না? আমরা আশা করি, মনে করি যে যেহেতু জামাত বিএনপির 20 দলীয় জোটের সাথে আছে, জামাত অবশ্যই জোটের সাথে থাকবে এবং আমাদের যে কেন্দ্রীয় লিডার যারা আছেন বা বিএনপি নীতি নির্ধারণী যারা আছেন ওনারা এটা সিদ্ধান্ত নেবেন। এবং আমরা যতটুকু এখনো পর্যন্ত জানি যে জামাতের সাথে বিএনপির এখনো একদম সর্বশেষ প্রশ্ন, আমরা যদি নারীতাবাড়ির প্রেক্ষাপটে আসি, বিএনপি রাজনীতিতে নারীতাবাড়ির প্রেক্ষাপটে আমরা গত 1 সেপ্টেম্বর বিষয়টা আমার কাছে দুঃখজনক একদিকে, অন্যদিকে একটু হাস্যকর লাগছে। যে আমার কাছে যতটুকু মনে হয়েছে বিএনপি অফিসে প্রতিষ্ঠা বার্ষিকীর পতাকা তোলার মতো আপনাদের শহর কমিটি এবং বিএনপির কোনো অংশগ্রহণ আমরা দেখি নাই। ছাত্র দলের ছেলেরা এসে তারা পতাকা উত্তোলন করছে এবং সেটা কিন্তু অফিসের দরজা কিন্তু খোলা হয়নি। এই পরিবেশটা কেন? এটা আমরা ইয়েতে বলবো যে আজকে আপনারা লক্ষ্য করছেন যে বিএনপি যখনই এই অফিস খুলতে যায় তখনই প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা বা যিনি দায়িত্বে আছেন এসপি সার্ভিস সাহেব, ওনাদের পক্ষ থেকে ডাইরেক্টলি বিএসপির মাধ্যমে ওনারা সরাসরি আমাদেরকে বলেন যে আপনারা বিএনপি অফিসে কোনো প্রোগ্রাম দেবেন। বাংলাদেশ কি এই যে গণতান্ত্রিক দেশ, এই দেশে যখন বিএনপির মতো একটা দল যেখানে 3 বার এই দেশ পরিচালনা করছে বাংলাদেশ এই বিএনপি, তখন প্রতিবন্ধকতা ছিল, পরিবেশ ছিল। কারণ রাজনৈতিক যখন কোন একটা শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকে, প্রতিপক্ষ শক্তিকে দমন করার জন্য এই পদ্ধতিগুলো বিএনপি আওয়ামী লীগ আমরা জাতি বলি সবাই কম বেশি নিয়ে থাকে। এখন তখন কিন্তু আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সবকিছু হয়েছে। আমি জানতে চাচ্ছি আমাদের লাল মোহাম্মদ একটু আগে যে কথাটা বলেছিলেন সেন্ট্রাল লেভেলে, স্থানীয় লেভেলে আপনাদের শেখরের অভাব আমার কাছেও ব্যক্তিগতভাবে মনে করি। এই জায়গাটা যদি একটু বলেন, স্থানীয়ভাবে আপনাদের অভিভাবক, আমার কাছে মনে হচ্ছে যে আপনি স্থানীয়ভাবে আপনারা বিএনপি যারা এখন অভিভাবকহীনতায় আছেন, এই বিষয়ে একটু পরিষ্কার করেন। আসলে যখন আমাদের ছিলেন, আমরা আসলে আমাদের
উনি আমাদের গার্জেন ছিলেন সত্যিকার অর্থে, এবং উনি আসার পরে আমাদের বিএনপি শেরপুর জেলায় সুসংগঠিত ছিল। উনি যখন মৃত্যুবরণ করলেন, স্বাভাবিকভাবে আমরা একটু আমাদের যখন গার্জেন, যখন একটা পরিবারের যখন একটা গার্জেন মারা যায়, স্বাভাবিকভাবেই কিন্তু একটু ওই পরিবারটা ধন্যবাদ। আমরা বুঝতে পারছি আসলে যে এখানে বিএনপি অনেক অভিভাবকহীন হয়ে পড়ছে, তার ফলে এই অবস্থা। আমাদের অভিভাবক ইনশাআল্লাহ আমরা যারা পলিটিক্স করতেছি আমাদের লোকাল এখন এই স্থানীয় রাজনীতিতে এবং বিএনপির অভিভাবকহীনতা এই বিষয়ে আমাদের জাহিদ স্যার যদি কিছু বলেন, একদম খুব সংক্ষিপ্ত সময় আমাদের শেষ করতে হবে। এখন যে বিষয়টা এখানে আমাদের সুযোগ সব বললেন যে ওনারা এখন খুবই দমন পীড়নের মধ্যে আছেন, যে কারণে ওনারা সংগঠিত হতে পারতেছেন না। অনেকাংশেই আমি মনে করি ঠিক আছে। আবার নেতৃত্বের দিক দিয়েও বিএনপির ভিতরে আমার যতটুকু জানা মতে যে এখানে কিছু আমাদের জাহিদ সাহেবের যে ছেলে তার সঙ্গে আবার আমাদের হাজার সাহেব এই বিভিন্ন মুখীন টানাপোড়েন আছে, যে কারণে এখানে সংগঠিত হওয়ার এখন যারা নেতৃত্ব দিতে আসছেন মূলত বিএনপি, মানে তাদের নেতৃত্বে দুর্বলতা আছে অবশ্যই। আর এই সর্বশেষ আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমি তো আলোচনা জি ধন্যবাদ। আমরা এখন শেষ করতেছি যে জনাব লাভ ভাই স্থানীয় ভাবে যে বিষয়টা আসছে এই বিষয়ে যদি আপনি একটু স্থানীয় বিষয়টা আমি সেকেন্ডের মধ্যে শেষ করবো। আমাদের প্রিয় বিএনপি নেতা এবং সাবেক মেয়র কথা বলছেন, সেটা উত্তর আমি দিতেছি। জিয়া রহমান কিভাবে ক্ষমতায় এসেছে তা সব ভালো করে দেন। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের ইতিহাস রচনা করতে গেলে জাসদকে ছাড়া ইতিহাস রচনা হবে না। এবং আজকে আপনি একটা কথা বলেছেন যে মুস্তাক আমাদের কখনোই ছিল না, মুস্তাককে আমরা কখনোই সমর্থন করি না। 1972 সালের 31 অক্টোবর জাসদ গঠিত হয়। 1975 সালের 7ই নভেম্বর আমরা জাসদ একটি রাজনৈতিক সংগঠন জিয়া রহমানকে অন্তরীণ অবস্থা থেকে আমরা মুক্ত করেছি, এবং মুক্ত হয়ে 4 ঘন্টার ভিতরে সে আমাদের সাথে বেমেনি করে একটা বিপ্লব করেছে, এবং জিয়া রহমান আমাদের মুক্ত করার কৃতজ্ঞতা তিনি রাখেন নাই। তিনি ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নেতা কর্নেল তাহেরকে প্রহসনমূলক ফাঁসিতে ঝুলিয়েছেন। এগুলি ইতিহাসের প্রমাণ আছে। যদি কখনো সময় হয় আইসেন, আমরা বলবো। ধন্যবাদ আমাদের চ্যানেল বাংলা সংলাপে অতিথিদের মূল্যবান সময় নষ্ট করার জন্য, এবং যারা আমাদের এই লাইভ শোটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী অন্য কোনো দিন আরো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।